আমাদের সঙ্গে আজকে যুক্ত হওয়ার জন্য। আগে বলুন কেমন আছেন? জি আছি। জি, আপনার কাছে অসংখ্য প্রশ্ন আছে। গত ৩ মাসে আপনারা কোথায় ছিলেন, এর আগের অবস্থা পর্যালোচনা, অসংখ্য প্রশ্ন আপনার কাছে রয়েছে এবং আমি আমার দর্শকদের কাছেও প্রশ্নের জন্য আহ্বান করেছিলাম, তারাও অনেক প্রশ্ন করছেন। অনুষ্ঠানটি লাইভ হচ্ছে, এখানেও অনেকে প্রশ্ন করবেন বলে আমি বিশ্বাস করি, সেখান থেকে আমি দু একটি প্রশ্ন আপনার কাছে রাখবো। যদি আমি শুরুতে আপনার কাছে জানতে চাই যে সাদ্দাম হোসেন, যে এই পরিস্থিতি, যে পরিস্থিতিতে আপনারা নিষিদ্ধ হলেন, এইটা আপনাদের কাছে কতখানি প্রত্যাশিত ছিল? আপনারা কি এর জন্য প্রস্তুত ছিলেন? দেখুন, ৫ই আগস্টে যখন সরকার উৎখাত করা হলো এবং একটি জবরদখলকারী সরকার, একটি গণতন্ত্র হরণকারী সরকার, একটি পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসা সরকার এবং জনগণের মুখোমুখি না হওয়ার, জনগণের ম্যান্ডেট না পাওয়ার যে সরকার, সেই সরকার আসার পরে তারা যে ধরনের অযৌক্তিক কর্মকাণ্ড করে, সে কারণে ছাত্রলীগ নিষিদ্ধ করবে, এটা করবে, সেটা করবে, লোক দেখানো কাজ করবে, হাস্যকর কাজ করবে, বেআইনি কাজ করবে, এটা আমরা জানি। এবং যে কারণে এরা ছাত্রলীগ নিষিদ্ধ করেছে কি করেনি এটিকে আমরা থোড়াই কেয়ার করি। সত্যি কথা যদি বলি, ছাত্রলীগের কর্মী হিসেবে ইউনূস সরকারের ঘোষিত প্রজ্ঞাপনের কোনো গুরুত্বই বাংলাদেশ ছাত্রলীগের কর্মীদের কাছে নেই। আপনারা থোড়াই কেয়ার করেন, তাহলে আপনারা পলাতক কেন? দেখুন, বাংলাদেশ ছাত্রলীগ এই মুহূর্তে গোটা দেশব্যাপী আমাদের উপর যে জুলুম, যে নির্যাতন, যে নিষ্পেষণ পরিচালিত হচ্ছে, সেই লক্ষ্যেই পরিবর্তিত পরিস্থিতিতে প্রত্যেকটি ছাত্র সংগঠনের নিজস্ব কর্মকৌশল থাকে, প্রায়োরিটি থাকে, কিভাবে কর্মকাণ্ড পরিচালনা করবে না করবে, এই জবরদখলকারী সরকারকে ফেস করবে কিভাবে, কিভাবে আমরা এখান থেকে জনগণের মুক্তি নিশ্চিত করতে পারবো, মানুষের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করতে পারবো, ছেলে মেয়েদের শিক্ষার অধিকার নিশ্চিত করতে পারবো, চাকরির অধিকার নিশ্চিত করতে পারবো, সেই লক্ষ্যে আমরা কাজ করছি। পলাতক তো প্রশ্নই আসে না। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা গোটা দেশব্যাপী জাগরুক রয়েছে। বাংলাদেশ ছাত্রলীগের কর্মীরা সেটি ফেস করবে, লড়াই করবে এবং বিজয় ছিনিয়ে আনবে। জি, সাদ্দাম হোসেন, দেখুন, বাংলাদেশ ছাত্রলীগের ইতিহাস নিঃসন্দেহে বাংলাদেশের ইতিহাসের সঙ্গে সম্পর্কিত, কিন্তু আজকে এই 2024-এ আপনি যখন এই দলটির সভাপতি, তখন আজকে এমন একটি পরিস্থিতিতে এই দল ছাত্রলীগ পড়েছে যে আপনাদেরকে পালিয়ে বেড়াতে হচ্ছে। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের কর্মীরা মার খাচ্ছে, অনেকের প্রাণ এরই মধ্যে চলে গেছে। এই পরিস্থিতির দায় আপনি কতখানি গ্রহণ করবেন? প্রথম কথা হচ্ছে যে, যারা ধরুন আপনি একটি দেশে ক্রিমিনাল অফেন্স করা হচ্ছে, মারধর করা হচ্ছে, নির্যাতন করা হচ্ছে, জুলুম করা হচ্ছে, মামলা নেই, তারপরও জেলে ভরা হচ্ছে, কোনো ধরনের জামিনের কোনো ব্যবস্থা নেই, কোনো আইনের শাসন নেই, তো এটি দায়, এটি তো মৌলিক মানবাধিকারের লঙ্ঘন, এটি তো মানুষের মানবিক মর্যাদাকে ক্ষুণ্ণ করা। তো সেটি কারা করছে, সেটির দায় কার? সেটির দায় সরকারকে গ্রহণ করতে হবে। এটির দায় তো আপনি কোনো মানুষকেই, বা বাংলাদেশের মানুষের মত প্রকাশের স্বাধীনতা, সমাবেশ করার স্বাধীনতা, গণতান্ত্রিক অধিকার প্রকাশের স্বাধীনতা, এটি তো সিম্পল বিষয়। এটির জন্য তো কোনো রাজনৈতিক দল করার প্রয়োজন নেই। আমার অধিকার রয়েছে, সেই অধিকারের গ্যারান্টি আপনার দিতে হবে এবং সেটি দিবে সেই সরকার, যে সরকার সেখানে যেভাবেই থাকুক না কেন। সেই অধিকারের গ্যারান্টি কে দেবে? আপনি শুরুতেই বলছিলেন যে এই সরকার বৈধ নয়। এখানে ভুক্তভোগী হয়েছে, দায়ী তো প্রশ্নই আসে না। জি, এখন দেখুন, আমি যদি একটু পুরনো ইতিহাসে যাই, আমি আপনার একটা বক্তব্য দেখে আসব। প্রথমেই আপনি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি তখন যিনি, যে শোন, তার বক্তব্য, আপনাদের দুজনের বক্তব্যটা আমি একটু শুনে আসি। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং এবং সবকিছুই মনে রাখা হবে। একদিন যাবে, 2 দিন যাবে, 3 দিন যাবে, 4 দিন যাবে, 5 দিনও যাবে, তারপরেও ছাত্রলীগ থাকবে এবং তখন আমরা দেখে নেব কত ধানে কত চাল হয়। বাংলাদেশ ছাত্রলীগ দেখে নেবে। আমরা ফু দিলে 5 মিনিটে টিকতে পারবো। আমরা ফু দিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। সাদ্দাম হোসেন, কত ধানে কত চাল গোনা কি হয়েছে? অবশ্যই গুনবে। বাংলাদেশ ছাত্রলীগ সবাই হলে কত ধানে কত চাল সেটা তো অবশ্যই দেখবে। এবং আমরা আন্দোলন যাবে, আন্দোলন আসবে বলেছি, আন্দোলন আসবে এবং সেটি বাংলাদেশের মানুষ অবশ্যই দেখতে পাবে। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আপনি সেটা কি রকম? সেটি বাংলাদেশের
গণতন্ত্র পুনরুদ্ধারের মাধ্যমেই বাংলাদেশের মানুষের সামনে সেটির বহিঃপ্রকাশ ঘটবে, সেটি আমরা সময় হলে দেখতে পাবো। আর যে বক্তব্যটি সেটি বলেছেন, এটির প্রাসঙ্গিকতা, এটি সময়োপযোগী ছিল কিনা, সেই প্রশ্নগুলো থাকতে পারে, বক্তব্যে ত্রুটি বিচ্যুতি সীমাবদ্ধতাও থাকতে পারে। আমি যেটি মনে করি, আপনি জানেন যে 16 তারিখে আমি যতদূর মনে করি বক্তব্য দিয়েছি, 16 তারিখে বিকেল বেলা সম্ভবত বক্তব্য দিয়েছি, এবং এর আগে আপনি জানেন যে 14 তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাকর্মীদের উপরে হামলা হয়েছে। 14 তারিখ রাতে শহীদুল্লাহ হলে ছাত্রলীগের নেতাকর্মীদের কক্ষ ভাঙচুর করা হয়েছে, অনেক জায়গায় আমাদের মেয়েরা লাঞ্ছনার শিকার হয়েছে। তো আপনি কি আশা করেন যে বাংলাদেশ ছাত্রলীগ ন্যায় বিচার প্রতিষ্ঠার স্বার্থে বলিষ্ঠ বক্তব্য রাখবে না? অবশ্যই বাংলাদেশ ছাত্রলীগ বলিষ্ঠ বক্তব্য রাখবে, এবং এটিও আমি মনে করি আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গটিতে যাব, যেভাবে করে ছাত্রলীগের সবার উপর হামলা হয়েছে, আমরা দেখেছি মেয়েদেরকে কান ধরে ওঠবস করানো হয়েছে, অনেক সেই প্রসঙ্গে আমি আসছি। কিন্তু এই যে পরিস্থিতি সৃষ্টি হলো, দেখেন আপনাদের দলের নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সভাপতি, তিনি বলছেন ফু দিলে ওরা উড়ে যাবে। কারা ফু দিলে উড়ে গেল? জনতার শক্তি, কত শক্তি, সেটা কি আপনারা আগে অনুধাবন করতে পেরেছিলেন? দেখুন, প্রথম কথা হচ্ছে পলিটিক্যাল রেটরিক একটি রয়েছে। আপনি পলিটিক্যাল স্পিচে কর্মীদের উজ্জীবিত করার জন্য, রাজনৈতিক বয়ান দেওয়ার জন্য বিভিন্ন ধরনের কথাবার্তা আপনি বলবেন, এটি স্বাভাবিক একটি বিষয়। আপনার মোটিভ কি থাকে সেটি হচ্ছে মুখ্য বিষয়। আর আপনি ধরুন একটি ষড়যন্ত্র হলো, এখন ষড়যন্ত্র, দেশি বিদেশি ষড়যন্ত্র, আপনি বিভিন্ন ধরনের অপকৌশলের আশ্রয় গ্রহণ করলেন, এবং আরো সবচেয়ে দুর্ভাগ্যজনক বিষয় যেটি, মানুষের লাশ নিয়ে আপনি রাজনীতি করলেন, এবং মানুষের লাশের আপনি লাশের বেতন হিসেবে আপনি এই সরকার গঠন করলেন। এই যদি, এবং এটির কারণে যারা উৎখাতের শিকার হলো, যারা ষড়যন্ত্রের শিকার হলো, যারা নির্যাতনের শিকার হলো, তাদেরকে যদি আপনি মনে করেন যে তারাই পরাজিত এবং তারা সঠিক ছিল না, তাহলে সময়ের উপরই ছেড়ে দিতে হবে, কারণ পলিটিক্যাল ক্যালেন্ডার 3 মাস নয়। আর সাদ্দাম হোসেন, আপনি যে ষড়যন্ত্রের কথা বলছেন, অনেকেই, এমনকি এখন যারা সমন্বয়ক আছে তাদের কেউ কেউ শিবির কিন্তু ছাত্রলীগের কমিটিতে ছিল, এরকম অভিযোগ আসছে যে আপনারা অর্থের বিনিময়ে পদ বিক্রি করেছেন। মানে কেন এই পরিস্থিতি হলো? কিভাবে শিবির আপনাদের দলে জায়গা পেল? দায়িত্বশীল পদগুলিতে তারা দায়িত্ব পেল কিভাবে করে? এটি সম্ভব হলো? আপনারা কিভাবে অনুমোদন দিলেন সেগুলো? কোন দায়িত্বশীল পদগুলোতে শিবির গেছে আমি জানতে চাচ্ছি একটু। বর্তমানে যে সমন্বয়কদের 2-1 তারা এরই মধ্যে ঘোষণা দিয়েছে যে তারা শিবিরের একজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেক্রেটারি, তারা ঘোষণা দিয়েছে, রাইট? কোন পদে ছিলেন? ছাত্রলীগের কোন পদে? আমাকে তাহলে ওটি খুঁজে বের করে দেখতে হবে যে কোন পদে ছিল। কিন্তু এরকম তো অভিযোগটি এখন, তাহলে কি আপনারা বলতে চাচ্ছেন ছাত্রলীগে যারা ছিল তারা কেউ শিবির ছিল না? না, আমি সেটি বলছি না। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে ঘটনাটি কি রকম, সেটা আমি উদাহরণটি জানতে চাচ্ছি। প্রথম কথা হচ্ছে যে ধরেন আপনার এই যে সার্জিস, এরা তো ছাত্রলীগের ছিল, রাইট? ছাত্রলীগ কোন পদে ছিল? কোন পদে ছিল? ছাত্রলীগের কোন সাংগঠনিক ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ে তারা ছিল। আপনি বলুন, আপনি তো ছাত্রলীগের নেতা, তাদেরকে তো ছিল না। আমি জানি যে আপনি যে নামগুলো বলছেন তারা কোনো পদে ছিল না। তাহলে তারা তো ছাত্রলীগের বিভিন্ন সময়, তাহলে কি তারা যে অভিযোগ করছে যে ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ারে তাদেরকে বাধ্যতামূলক ভাবে মিছিলে অংশগ্রহণ করতে হতো, তাহলে কি তারা সেটির অংশ? আমি এখন আপনার প্রশ্নের উত্তরে আসছি। প্রথম কথা হচ্ছে যে ছাত্রলীগের ইনফিলট্রেশন বা এন্ট্রান্স ইন ডিসগাইজ, ছদ্মবেশে অনুপ্রবেশ ঘটেনি সেটি নয়, সেটি ঘটেছে, এবং বিশেষ করে যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্ত সংগঠন, মৌলবাদী কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত সংগঠন, যারা আমাদের স্বাধীনতায় বিশ্বাস করেনি, সেই সংগঠনের কর্মীরা, তাদের একটি কর্মকৌশল এটি আমাদের একটি গণতান্ত্রিক রাজনীতি বিনির্মাণের জন্য। সবাই তো ছাত্রলীগ করবে না, কিন্তু যারা একটি সুষ্ঠু পজিটিভ কম্পিটিশন থাকবে, সবাই সৌহার্দ্যমূলক সহিষ্ণুতামূলক সম্পর্ক থাকবে, গণতান্ত্রিক প্রতিষ্ঠা থাকবে, শিক্ষার্থীদের নিয়ে রাজনীতি করবে, এটি তো একটি পারস্পরিক আন্ডারস্ট্যান্ডিং, এটি এক ধরনের সোশ্যাল কন্ট্রাক্ট আপনি বলতে পারেন, যেটাই হচ্ছে গণতান্ত্রিক রাজনীতি। কিন্তু সেখানে আমরা কি দেখতে পাই যে এখানে ইসলামী ছাত্র শিবিরের কৌশল হচ্ছে অনুপ্রবেশ করা, সেটি ছাত্রলীগ হোক, সেটি অন্যান্য বামপন্থী ছাত্র সংগঠন হোক, সেটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন হোক, সেটিতে তারা অনুপ্রবেশ ঘটায়, এটি সত্য। কারণ তারা এই ধরনের এই অন্ধকারের রাজনীতি, এই পেছনের দরজা দিয়ে সামনে আসা রাজনীতি, ছদ্মবেশ ধারণ করা রাজনীতি, এটি তারা করে, এটি তাদের কৌশল, এবং এটি প্রমাণ করে, এই কৌশলই প্রমাণ করে যে তারা জনগণের, শিক্ষার্থীদের মুখোমুখি হতে, ছাত্রদের মুখোমুখি হওয়ার মতো সক্ষমতা তাদের ছিল না। আর দ্বিতীয় বিষয় হচ্ছে যে আমরা অবশ্যই একটি গণ ছাত্র সংগঠন, আমাদের সংগঠনটি ওপেন ছাত্র সংগঠন, একটি উন্মুক্ত ছাত্র সংগঠন, শিক্ষার্থীদের একটি কমন প্ল্যাটফর্ম,
এবং সে কারণে শিক্ষার্থীদের এখানে যে কোনো শিক্ষার্থীকে আমি স্বাগত জানাই, কারণ একজন শিক্ষার্থীকে একজন ছাত্র সংগঠনে একটি কিছু সাদ্দাম হোসেন, যে কোনো শিক্ষার্থী আর একটি দলের, তাও যেই দল স্বাধীনতা বিরোধী দল, যার সঙ্গে ছাত্রলীগের শত্রুতা আজন্ম, তাই না, সেই দলের কেউ যদি পরিচয় গোপন করে আপনার দলে থাকে এবং এখন ছাত্রলীগের নামে যেই সমস্ত কথাবার্তা শোনা যাচ্ছে এই আন্দোলন নিয়ে, কিংবা এই আন্দোলনে যেভাবে করে হত্যা করা হয়েছে, অনেক রকম খবর আসছে, যে এগুলো কি অনুপ্রবেশকারীরা করেছে বলে আপনাদের মনে হয়? কিছু ঘটেছে, আমি কিন্তু বলছি, আমি আপনার যে প্রশ্নের সুর সেটার সঙ্গে আমি একমত যে আমাদের অনুপ্রবেশের ঘটনা ঘটেছে, এবং যারা অনুপ্রবেশকারী ছিল তারাও অনেক ধরনের অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছে, এবং ছাত্রলীগের আমাদের সাংগঠনিক যে কর্মপ্রক্রিয়া, যেভাবে আমরা কর্মীদের আমাদের সংগঠনে অন্তর্ভুক্ত করি, কর্মীদের স্কুলিংটি যেভাবে হয়, সেখানে অনেক ধরনের ঘাটতি রয়েছে, সীমাবদ্ধতা রয়েছে। এটি কিন্তু আমি আপনার সঙ্গে সম্পূর্ণ আমি স্বীকার করি, এবং এটি নিয়ে আমাদের কাজ করার সুযোগ রয়েছে। অবশ্যই ভবিষ্যতে ছাত্রলীগ সেগুলো নিয়ে কাজ করবে বলে আমি দৃঢ়তার সঙ্গে বিশ্বাস করি, যাতে আমাদের অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়াটি, আমাদের সংগঠনের অন্তর্ভুক্তির প্রক্রিয়াটিকে আমরা আরো বেশি পরিশীলিত করতে পারি, স্ক্রিনিংটি আরো সুন্দর করতে পারি, এবং একই সঙ্গে সংগঠনে সম্পৃক্ত হওয়ার পরে আমাদের ছেলে মেয়েদের স্কিল ডেভেলপমেন্ট সহ অন্যান্য বিষয়ে আরো ভালোভাবে আমরা কাজ করতে পারি। আর একই সঙ্গে বাংলাদেশ ছাত্রলীগ এই সাংগঠনিক যে কর্মকৌশল রয়েছে এগুলোতে নতুনত্ব নিয়ে আসা, এগুলো আরো সুচারুভাবে সম্পন্ন করা, সে ব্যাপারে বাংলাদেশ ছাত্রলীগ না সাদ্দাম হোসেন, আপনি এগুলো অনেক ফিরিস্তি লম্বা দিতে পারেন, কিন্তু আপনি বলছিলেন যে কে কোন পদে ছিল। আমি যদি আপনাকে দেখাই, সার্জিস আলমের সঙ্গে আপনার ছবি আছে, আপনি তাকে হয়তো কোনো একটা ক্রেস্ট দিচ্ছেন, সার্জিসকে দেখছি যে শেখ হাসিনা পেছনে কোনো একটা ব্যানার, সেখানে তিনি বক্তব্য রাখছেন। আপনার দলের অনেক কর্মী থাকতে পারে, বাংলাদেশের বড় ছাত্র সংগঠন ছাত্রলীগ, কোনো সন্দেহ নাই আপনার অনেক রকম কর্মী থাকে, কিন্তু সবাই তো বক্তৃতা দেওয়ার সুযোগ পায় না। যখন সার্জিস আলমকে দেখি আপনার সংগঠনে বক্তব্য দিচ্ছে, এখন আপনি অস্বীকার করছেন, বিষয়টি কেমন হয়ে গেল না? প্রশ্ন আসে না, আমি তো আপনাকে প্রমাণ সেটাও দিতে পারবো। যে ছবিটি প্রথম দেখালেন, আপনি জানেন যে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের এজিএস ছিলাম, সেখানে বাংলাদেশ ছাত্রলীগের সেটি বাংলাদেশ ছাত্রলীগের কোনো কর্মসূচিও ছিল না। আর আপনি যে ডায়াসের ছবিটি দেখাচ্ছেন, এগুলো আমাদের যেখানে হলে ডায়াসের অভ্যন্তরে অনেকগুলো ডায়াসে ছাত্রলীগের লোগো সংবলিত বিষয় রয়েছে। সেটি যে ছাত্রলীগের কর্মসূচি ছিল, ছাত্রলীগের কোনো কর্মসূচিতে বক্তব্য রেখেছে সেটিও কিন্তু নয়। আর সে একটা সম্ভবত ছাত্র কল্যাণ সংসদের একটি কর্মসূচি ছিল, সেখানে এই আপনি যে ছবিগুলো দেখাচ্ছেন সেই ছবিগুলো সেখানকার, আমার যতদূর মনে পড়ে। আর এটি ঠিক, আপনি দেখুন যে আমাদের আমরা তো একটা ছাত্র সংগঠন, সেখানে তো আমাদের শুধুমাত্র বাংলাদেশ ছাত্রলীগ কেন, সেখানে ছাত্র সংগঠনের অন্যান্য ছাত্র সংগঠনের কর্মীরা, যে কোনো রাজনৈতিক মত বিনিময়, পারস্পরিক আলোচনা, সেখানে তো শিক্ষার্থীরা আসবেই, শিক্ষার্থীরা তো আমাদের সংগঠনে আমাদের কর্মসূচিতে সম্পৃক্ত থাকবেই। আজকে যাদের কথা বলছেন তারা ছাত্রলীগের সাংগঠনিক, মানে আপনি বলছেন যে সবাই আপনাদের সঙ্গে আসতে পারে প্ল্যাটফর্ম। এইবার আমি আরেকটি ছবি দেখে আসি, যে এই আন্দোলন চলাকালীন আপনারা কিভাবে করে এই আন্দোলনকারী শিক্ষার্থীদের দমনের চেষ্টা করেছেন, তাদেরকে আহত করেছেন, তাদেরকে পিটিয়েছেন, এমনকি হাসপাতালে গিয়েও পিটিয়েছেন। আমি ছবিগুলো দেখে আসতে চাই। সাদ্দাম হোসেন, আপনি দেখলেন এই যখন অবস্থা, আপনি দলের ছাত্রলীগের সভাপতি হিসেবে এই যে হামলাকারীদের বিরুদ্ধে কি ব্যবস্থা গ্রহণ করেছিলেন? প্রথম কথা হচ্ছে, আপনার কাছে কি ছাত্রলীগের কর্মীরা আক্রমণের শিকার হয়েছে, হামলার শিকার হয়েছে, মৃত্যুর শিকার হয়েছে, এই আন্দোলন চলাকালীন সময়ে 6 তলার উপর থেকে ফেলে দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হল আমার কাছে, আমি এই প্রসঙ্গে আসবো, ওটা পরের ঘটনা, আমি সেটা আপনাকে দেখাবো। আগে দেখুন, আপনি আমাকে আগের ঘটনা আগে বলুন, যে যখন এই ঘটনাগুলি ঘটছে তখন ছাত্রলীগের সভাপতি হিসেবে আপনি কি ভূমিকা, কি দায়িত্ব পালন করেছিলেন? দেখুন, আপনি যে ভিডিওটি দেখাচ্ছেন সম্ভবত 15 জুলাই 2024-এর, এবং সেটি নিয়ে কিন্তু আমরা বারংবার বলেছি, আমরা টক শোতে, আমরা আলাপ আলোচনায়
আমরা অফিসিয়াল বিবৃতিতে সেটা আমরা তুলে ধরেছি। 15 তারিখের প্রেক্ষাপট কিভাবে এসেছে না এসেছে সেটি নিয়ে কিন্তু আমরা কথা বলেছি। এবং 15 তারিখে কেউ যদি সম্পৃক্ত থাকে, সহিংসতার সঙ্গে সম্পৃক্ত থাকে, তাহলে তো অবশ্যই যেভাবে বিচারিক প্রক্রিয়া রয়েছে, ছাত্রলীগের সাংগঠনিক নিয়ম কানুন রয়েছে, সেটি তো অ্যাড্রেস করবেই ছাত্রলীগ, সেটি পরের বিষয়। কিন্তু এই যে সহিংসতার ঘটনা আজকে আপনি সবার সামনে তুলে ধরলেন, এই ঘটনা কিভাবে ঘটলো সে ব্যাপারেও কিন্তু শুধু আমাদের কাছে নয়, বাংলাদেশের গণমাধ্যমগুলো 15 তারিখেই তুলে ধরেছে 15 তারিখের ঘটনার সূত্রপাত কিভাবে হয়েছে। বাংলাদেশে এই যে কোটা আমি একটু পেছনের দিকে না গেলে এখানে বিভ্রান্তি ছড়ানোর সুযোগ রয়েছে। বাংলাদেশে সত্যিকার অর্থে 11 তারিখের পর থেকে আপনাকে বলি, আমাদের ছেলেমেয়েদের আন্দোলন কি ছিল? কোটা নিয়ে। তারা কোটা সংস্কার সমাধান চায়, ছেলেমেয়েরা এটি চেয়েছে, শিক্ষার্থীরা এটি চেয়েছে, শিক্ষার্থীরা এটি প্রাণের দাবি ছিল। তো 11 তারিখ থেকে বাংলাদেশে 11 তারিখে যখন বাংলাদেশে হাইকোর্টের আগের রায়ের উপরে যখন স্ট্যাটাস কো প্রদান করা হলো, যখন স্থগিতাদেশ দেওয়া হলো, 11 তারিখ থেকেই বাংলাদেশে আক্ষরিক অর্থেই 1% কোটাও ছিল না। সেই আন্দোলনকে টেনে টেনে প্রলম্বিত করা হলো। কোটা সমস্যার সমাধান হয়ে গেছে, অথচ তারপরেও সেটিকে প্রলম্বিত করা হলো, রাজাকার ইস্যু নিয়ে আসা হলো, এবং সেটি আমাদের বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনার বক্তব্যকে কিভাবে বিভ্রান্তি করা হলো সেটি দেখুন। পুরো আন্দোলনটি গুজবের উপর ভর করে দেশরত্ন শেখ হাসিনা কি বলেছে এবং সেটিকে কিভাবে বিকৃত মিথ্যা তথ্য ছড়িয়ে সেটি করা হলো। আমি শেষ করছি যে আমরা সেই কথাগুলি অনেকবার বলেছি, কিন্তু আপনি দেখুন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বললেন যে এই ছাত্রদের দমন করতে ছাত্রলীগই যথেষ্ট। তাহলে আপনারা কি আওয়ামী লীগের পেটুয়া বাহিনী হিসেবে কাজ করেন? আপনাদের মনে হয়নি যে আমাদেরকে কেন আমরাই যথেষ্ট? এই প্রশ্ন এইগুলি কেন বলে? আমি যেটি আপনাকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে এই কোটা সংস্কার ইস্যুকে কেন্দ্র করে যে অনাকাঙ্ক্ষিত অপ্রীতিকর ঘটনা ঘটলো, অনেকগুলো মৃত্যুর ঘটনা ঘটলো, যেটা আমাদের হৃদয়কে স্পর্শ করেছে। এবং এই যে মৃত্যুর ঘটনা ঘটলো, এই ঘটনাগুলোর সূচনা, এই সহিংসতার সূচনা কিভাবে হলো, এটাই তো মূল প্রশ্ন যে ভিডিওগুলো আপনি দেখালেন। 15 তারিখে বিজয় একাত্তর হলে যে হামলার সূত্রপাত ঘটিয়েছে, সেখানে প্রথম আলো রিপোর্ট করেছে, লাইভ রয়েছে। সেখানে আপনি জানেন যে 15 তারিখে একটি কর্মসূচি ছিল, সেই কর্মসূচিটি যখন ফ্লপ হয়েছে, বাংলাদেশ ছাত্রলীগের কর্মসূচি রয়েছে, তারা কর্মসূচিতে যাবে, তাদের কর্মসূচি ছিল রাজু ভাস্কর্যে। 12টায় কর্মসূচি শেষ করেছে, 3টায় সেখানে ছাত্রলীগের কর্মসূচি হওয়ার কথা, এবং তারা সেখানে কর্মসূচি শেষ না করে 3:30টা পর্যন্ত নিয়ে যায় রাজু ভাস্কর্য, আপনি জানেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে তারা কিন্তু সহিংসতা শুরু হওয়ার আধা ঘন্টা আগের ভিডিও যদি আপনি দেখেন, দেখবেন যে লাঠি সোটা দেশি অস্ত্রশস্ত্র নিয়ে তারা কিভাবে আসে। তখন ছাত্রলীগ কিন্তু আশপাশেও ছিল না। তারা কোথায় গেল? তারা গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলগুলোতে, আবাসিক হল, বঙ্গবন্ধু হল, মুক্তিযোদ্ধা হল, বিজয় একাত্তর হলে গেল, এবং বিজয় একাত্তর হলে গিয়ে সেখানে ছাত্রলীগের কর্মী, সাধারণ শিক্ষার্থী, নিরাপত্তা রক্ষী গার্ড যারা ছিল, সবার উপরে তারা উপযোগী আক্রমণ করলো। কারণ তারা যখন দেখছিল আগের দিন রাজাকার বলার কারণে শিক্ষার্থীদের মধ্যে যে ক্ষোভের সঞ্চার হয়েছে, সেটির প্রেক্ষিতে তাদের আন্দোলন যে ফ্লপ হতে যাচ্ছে, সরকার ইতিমধ্যে কোটার বিষয়ে পজিটিভলি রেসপন্স করেছে, সে কারণে তাদের যে মূল লক্ষ্য ছিল এই আন্দোলনকে একটি সরকার বিরোধী আন্দোলনে পরিণত করা, সেজন্য কিন্তু তারা প্রথমবারের মতো বিজয় একাত্তর হলে ছাত্রলীগের কর্মীদের উপর আক্রমণ করলো। ছাত্রলীগের কর্মীরা সেখানে হামলার শিকার হয়েছে, সেটি সরাসরি ভিডিও রয়েছে, ডকুমেন্ট রয়েছে, এবং তার প্রেক্ষিতে ছাত্রলীগের কর্মীরা যখন হামলার শিকার হলো, তার পরিপ্রেক্ষিতে সেখানে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে, সেটি আমি স্বীকার করি, এবং সেখানে অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু এই সহিংসতার সূচনা, এই সহিংসতার প্লট তৈরি করা, এই সহিংসতাকে পরিণতি দেওয়া, এটির দায়িত্ব তাদেরকে নিতে হবে যারা আজকে, যাদের হাতে রক্তের দাগ লেগে রয়েছে, যারা আজকে সরকার গঠন করেছে। জি, এখন আপনি যেটি বলছিলেন যে যেভাবে করে ছাত্রলীগের উপর 5ই আগস্টের পরে যে ওগুলো হয়েছে, আমি একটু সেই পরিস্থিতিটাও দেখে আসতে চাই। রক্তের উপর দিয়ে চলে গেছে, এত বড় সাহস। আমি দেই নাই ভাই। আবার বলে এটি আমরা ছিলি ভাই, ক্যামেরা নাম আবার বলে বল ভাই হ্যাঁ, এ তুই ছিলি না? আমি হলো ভাই ভাত আনতে গেছিলাম। তার জন্য সাদ্দাম হোসেন, যা ঘটছে এগুলো আসলে কিছুই দেখানো গেল না, এই কারণে যে আপনার কাছেই শুনতে চাই ছাত্রলীগের কর্মীরা যারা দেশে আছেন তাদের পরিস্থিতি কি, কেমন আছে তারা? হ্যাঁ, সেটি নিয়ে যদি বলি তাহলে প্রথম কথাই যদি বলতে হয়, তাহলে গোটা দেশব্যাপী আপনি দেখবেন যে এই আন্দোলন চলাকালীন সময়ে 5 আগস্ট পরবর্তী সময়ে আরো বেপরোয়া ভাবে কিভাবে একটি আমাদের রোম স্ট্যাটিউটের গণহত্যার যে সংজ্ঞা রয়েছে, সেই গণহত্যার সংজ্ঞা, আপনি একটি পলিটিক্যাল গ্রুপ বিলং করেন এবং সেই পলিটিক্যাল গ্রুপ বিলং করার কারণেই
আপনার উপরে নির্যাতন নিষ্পেষণ পরিচালনা করা হলো। সেটি করা হয়েছে, আপনি কোন ধর্মভিত্তিক ধর্ম বিশ্বাসের মধ্যে রয়েছেন, মাইনরিটি আমাদের সনাতন ধর্মাবলম্বীদের উপর যে হামলা পরিচালনা করা যায় সেটি করা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপর হামলা করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের যেখানে পেয়েছে হত্যা করেছে, পুলিশ লিলি দিয়েছে, মামলা করেছে। এমনকি ছাত্রলীগের নেতাকর্মীরা যখন হত্যাকাণ্ডের শিকার হয়েছে সেই মামলায় আওয়ামী লীগের নেতাকর্মী, ছাত্রলীগের নেতাকর্মী তাদেরকে আবার আসামি করা হয়েছে। গোটা দেশব্যাপী এটি হচ্ছে বাস্তবতা। বাংলাদেশ ছাত্রলীগের লাখ লাখ নেতাকর্মীর বাড়িতে লিটারেলি, আমি বলি আক্ষরিক অর্থে, এটা কিন্তু আমরা বলার জন্য বলা বা অন্য কোনো বিষয় বা আরো কম আরো বেশি সেটি নয়, আক্ষরিক ভাবেই ছাত্রলীগের সকল কর্মীর বাড়িঘর ধ্বংস করা হয়েছে, ভাঙচুর চালানো হয়েছে, লুটপাট পরিচালনা করা হয়েছে, ছাত্রলীগের নেতাকর্মীদের সার্টিফিকেট ধ্বংস করা। এবং বর্তমান সময়ে যদি আপনি দেখেন যে শিক্ষা আমাদের একটি মৌলিক মানবাধিকার, আমাদের চলাফেরার স্বাধীনতা রয়েছে, কেউ ফৌজদারি অপরাধ করলে অবশ্যই বিচারিক প্রক্রিয়ার আওতায় আনতে হবে। ছাত্রলীগের অভ্যন্তরে কেউ অপরাধ করলে ব্যবস্থা গ্রহণ করেছে। শেখ হাসিনা সরকার আবরার হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল, বিশ্বজিৎ হত্যাকাণ্ডের সঙ্গে যারা সম্পৃক্ত ছিল বিচার করেছে। এবং এই জুলাইয়ের ঘটনাকে কেন্দ্র করে যে সহিংসতার ঘটনা ঘটেছে সেটির বিচারের জন্য আন্তর্জাতিক কমিউনিটির কাছে আহ্বান করেছে, বিচার বিভাগের তদন্ত কমিটি গঠন করেছে। যে কেউ অভিযুক্ত থাকুক তার বিরুদ্ধে বিচার ব্যবস্থা গ্রহণ করা হতো। কিন্তু আজকে দেখুন, শুধুমাত্র ছাত্রলীগ করার অপরাধে ছেলেমেয়েরা পরীক্ষা দিতে পারছে না। 1 লক্ষের অধিক ছাত্রলীগের কর্মী আজকে আপনি জানেন যে বিশ্ববিদ্যালয়গুলোতে পরীক্ষা দিতে পারছে না, ক্লাসে যেতে পারছে না, রেসিডেন্সিয়াল হলগুলোতে তারা থাকতে পারছে না। এবং মেডিকেল কলেজগুলোতে, আপনি বাংলাদেশের মেডিকেল কলেজগুলো সম্পর্কে অবশ্যই অবগত আছেন, বাংলাদেশে যে কয়েকটি সরকারি মেডিকেল কলেজ আছে প্রত্যেকটি মেডিকেল কলেজে 70 থেকে 100 জন করে শিক্ষার্থীর ছাত্রত্ব বাতিল করা হয়েছে। প্রত্যেকটি মেডিকেল কলেজে, এক একটি মেডিকেল কলেজে 100 জনের মতো স্টুডেন্ট, তারা ডাক্তার হবে, তারা বাংলাদেশের মেধাবী শিক্ষার্থী, তারা তাদের প্রফেশনের সামনে গোটা দেশকে তারা উপকৃত করবে। সেখানে তারা আজকে ছাত্রলীগ করার কারণে বা ছাত্রলীগের সমর্থক হওয়ার কারণে কিংবা হয়তো ছাত্রলীগের দুঃসম্পর্কের বন্ধু, সে ধরনের ছেলে মেয়েদেরকে তারা কি করেছে, তারা তাদের ছাত্রত্ব বাতিল করেছে। এই যে ছাত্রলীগের মতো ঐতিহ্যবাহী রাজনৈতিক দল, তাদেরকে আজকে এই পরিস্থিতিতে পড়ার দায়িত্ব আপনি কতখানি নিবেন? এই প্রশ্নটি আপনাকে আমি আরো একবার গ্রহণ করেছিলাম। এবং এখানে নিজের ব্যর্থতা দেখেন কিনা কিংবা কোনো ভুল দেখেন কিনা, নাকি সঠিক পথেই ছিলেন বলে এখনো মনে করেন? দেখুন, প্রথম কথা হচ্ছে যে এটি আমরা শুধুমাত্র স্টুডেন্ট পলিটিক্স এর দৃষ্টিভঙ্গিতে আমরা বিষয়টি দেখি না, কারণ এটি বৃহত্তর দৃষ্টিভঙ্গিতে দেখি, কারণ এটি আলটিমেটলি সরকার উৎখাতে ষড়যন্ত্রে পরিণত হয়েছে। কারণ শুধুমাত্র স্টুডেন্ট মুভমেন্টের মধ্যে এটি সীমাবদ্ধ থাকেনি, সেটি নিশ্চয়ই আপনিও স্বীকার করবেন। যে কারণে একটা হলিস্টিক অ্যাপ্রোচ নিয়ে আমাদের এটি দেখতে হবে এবং সেই বৃহত্তর যে আঙ্গিক তারা তৈরি করার চেষ্টা করেছিল সেটির আলোকেই দেখতে হবে। আজকে গোটা দেশ যে এক ধরনের জল্লাদের উল্লাস মঞ্চ, গোটা দেশ যে একটি মৃত্যু উপত্যকায় পরিণত হয়েছে, গোটা দেশে যে ধরনের শোষণ শাসন তারা কায়েম করেছে, সেটির আলোকেই বাংলাদেশ ছাত্রলীগ আগামী দিনে তাদের কর্ম পরিকল্পনা নিশ্চিত করবে। আপনি যদি বলেন যে আমাদের ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি রয়েছে কিনা, এই প্রশ্নটি যদি করি, ছাত্রলীগের নিজস্ব উপলব্ধি তো অবশ্যই রয়েছে। আমাদের ভালো লাগা খারাপ লাগা সেটি তো রয়েছেই, আমাদের ভুল ত্রুটি থাকলে সেটি সংশোধন করার মতো মানসিকতা আমাদের রয়েছে। আমরা ছাত্রলীগের কর্মী হিসেবে এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত যারা সাধারণ শিক্ষার্থী রয়েছে তাদেরকে আমরা স্যালুট জানাই, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, তাদেরকে আমরা অভিনন্দন জানাই যে দৃঢ়তা তারা দেখিয়েছে, যে কোটা সংস্কারের ব্যাপারে তাদের যে বলিষ্ঠতা তারা দেখিয়েছে, শান্তিপূর্ণ ভাবে একটি আন্দোলন কর্মসূচি পরিণত করার ব্যাপারে তাদের যে স্পিরিট ছিল সেটিকে আমরা স্বাগত জানাই। বাংলাদেশের ছেলেমেয়েরা সত্যিকার অর্থেই আমরা মনে করি যে অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা রুখে দাঁড়াতে জানে। শিক্ষার্থীদেরকে আমরা স্যালুট জানাই। একই সঙ্গে আমরা মনে করি যে এই শিক্ষার্থীদেরকে ব্যবহার করা হয়েছে এবং একই সঙ্গে আমরা মনে করি শিক্ষার্থীদের লাশ ছিল আজকে যারা সরকার গঠন করেছে তাদের কাছে মূল্যবান। শিক্ষার্থীদের লাশের মূল্যের বিনিময়ে বেতন হিসেবে তারা আজকে উপদেষ্টা পরিষদের দায়িত্ব